জাস্ট দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। প্রেগনেন্ট হয়ে গেছি তাই জন্য নাকি আমি এই কাজটা করেছি। আমি এতটা কুৎসিত দেখতে হয়ে গেছি, আমার এরকম ফিল হচ্ছে যে আমাকে জলে তলে একটু টানছে। আরে কি রে, তোর কি হয়েছে? তুই তো এরকম টাইপের নস। আম ডান উইথ মাই লাইফ। যেটা তুমি করছো, যে মনসাটা করছো, সেটা আমি নিতে পারছি না। পালস হাই হয়ে গেছে, আমি তাকে পুরোটা দেখতে পাচ্ছি, তার স্ট্রাকচারটা। ওর সাথে কি এমন করেছো যে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়? ব্লাড ক্যান্সার ধরা পড়েছে এবং আমি যে কোনো মুহূর্তে এক্সপায়ার করে যেতে পারি। পেপারে তোমার নাম হচ্ছে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। ওই দিনটার পর থেকে আমি আমার মা বাবার সাথেই থাকতে শুরু করলাম। বাই প্রফেশন একজন সুইমার থেকে কেউ বাঁচাতে পারবে না। 3টে মাস কন্টিনিউয়াসলি আমার একবার ব্যালকনিতে রয়েছে, আমাকে বোন মারও অব্দি করতে হয়েছে। ছিলাম সেই ছাওয়াটা আমার মধ্যেই যেন রয়েছে, আমাকে বলছে, আমাকে ফোর্স করছে, আমি ফিল করছি আমাকে কেউ দেখছে। বাট আমার সাথে অনেক বাজে নোংরা কাজ করেছে। আমি আবার হাত কাটি, যেটা করতে যাচ্ছি তার জন্য কেউ দায়ী নেই। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। Hello guys, welcome to Curiofite. Curiofite এ আজকে আমাদের সাথে আছে অঙ্কিতা, কলেজ স্ট্রিট থেকে। ওর সাথে এমন কিছু ঘটনা ঘটেছে, ওর সাথে এমন কিছু বিষয় হয়েছে যেটা 2006 থেকে এখনো ঘটে চলেছে। প্রফেশনাল সুইমার ছিল, ন্যাশনাল লেভেলে কম্পিটও করেছে, মেডেল এনেছে। বাট ওর ওপরে এমন একটা জিনিসের নজর পড়ে গেছিল যে জিনিসটা ওকে শান্তিতে বাঁচতে দেয়নি থ্রু আউট হার লাইফ। আজকের এই এপিসোডটা শুনলে ভয়ে শিহরণ যেমন থাকবে, আপনারা এটাও রিলেট করতে পারবেন এখনকার দিনে মানুষ কতটা নিচে নেমে গেছে, বা আপনাদের নিজেদের লাইফেও এরকম ধরনের প্রবলেমস অনেক বেশি হয়তো ফেস করছেন আপনারা। যদি এরকম প্রবলেম আপনার সাথেও হয় তাহলে সাবধান হন এবং ডেফিনেটলি জিনিসটার ব্যাপারে আপনার প্রিয়জন বা আপনার কাছের লোক যাকে আপনি বিশ্বাস করতে পারেন তাকে শেয়ার করুন। আজকের এই এপিসোডটা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আশা করছি আজকের এই এপিসোড আপনাদেরকে অনেক কিছু জানতে বুঝতে সাহায্য করবে। আপনাদের যদি নিজস্ব লাইফের এরকম ঘটনা থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে আমাকে যোগাযোগ করতে পারেন স্পিরিচুয়াল হেল্পের জন্য অ্যাজ ওয়েল। ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, ইনস্টাগ্রামে মেসেজ করুন অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করুন। আমাদের প্রত্যেকটা আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন এবং অন স্ক্রিনও দেখতে পাচ্ছেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের মারাত্মক একটা ঘোস্টলি কল রেকর্ডিং। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো অঙ্কিতা, কেমন আছো? হাই কৌস্তব, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার সাথে আজকে আমার সাডেনলি কথা হয়, বাট আমি যেটা জানতে পারি তুমি আমাকে বেশ অনেকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করেছো অ্যান্ড কিছু ইন্টারনাল কারণে তুমি যোগাযোগ করতে পারোনি। তোমার এই ঘটনাটা বেশ অনেকদিন আগে থেকে শুরু হয়েছে এবং তুমি কলেজ স্ট্রিটে থাকো, রাইট? একদম, আমি কলেজ স্ট্রিটে থাকি। আর পুরো সেন্ট্রাল কলকাতার এরকম একটা জায়গাতে তোমার সাথে যে পজেশনের কেস ঘটেছে বা তুমি যা যার মধ্যে দিয়ে গেছো, তুমি একবার নয় একাধিকবার তুমি পজেসড হয়েছো, ওভারঅল যে ঘটনাটা সেটা কি হয়েছিল অঙ্কিতা? সেটা হয়েছিল, মেন ইনসিডেন্টটা হয়েছিল কৌস্তব 2013-তে। আমি 2013 ইনসিডেন্ট যাওয়ার আগে আমি 2006 আর 2010-এ এই দুটো ইনসিডেন্টটা খুব মানে ইম্পর্টেন্ট। এই দুটো ইনসিডেন্ট না শুনলে 2013-এর ইনসিডেন্টটা বুঝতে পারবে না।
আচ্ছা। তো আমি 2000, তার আগে আমি আরেকটা কথা বলি, আমি একজন বাই প্রফেশন একজন সুইমার ছিলাম, এবং হুম। আমি স্টেট ন্যাশনাল করেছি, খেলেছি। হুম। তো এই পড়াটার কারণ হলো, যখন তোমার যথেষ্ট একটা নেম ফেম হয়, পাড়াতে তোমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, পেপারে তোমার নাম হচ্ছে, খুবই স্বাভাবিক যে আশেপাশের লোকরা তোমাকে জেলাস করবে। হুম। হুম। তো এই যে ইনসিডেন্ট সেটা আমার সাথে ঘটেছে, এটাতে জেলাসির কারণেই ঘটেছে, এবং এটা একবার নয় অনেকবার হয়েছে। তো যেটা আমার স্পষ্ট মনে আছে, যেটার জন্য আমাকে অনেক কিছু সাফার করতে হয়েছে তারপরে লাইফে। হুম। হুম। তো তাহলে আমি 2006 থেকে স্টার্ট করছি। আমি 2006-এ আমার 12ই সেপ্টেম্বর বার্থডে। তো 12ই সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর অব্দি আমার 3টে মাস কন্টিনিউয়াসলি জ্বর। হুম। 3টে মাস কন্টিনিউয়াসলি আমার পিরিয়ডস হয়েছে। আমার এজ তখন 12। ঠিক আছে, যেহেতু আমি একজন প্রফেশনাল সুইমার ছিলাম, আমাদের যেহেতু হাই প্রোটিন ইনটেক করতে হয়, সেই কারণে আমাদের গ্রোথ বলো বা পিরিয়ড এগুলো একটু আর্লি হয়। হুম। 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 একটা 12 বছরের মেয়ে, তার হার্ডলি কত ওয়েট হবে, 32। হুম। হুম। তুমি ভাবো, কন্টিনিউয়াসলি আমার পিরিয়ডস চলছে ফর 3 মান্থ, আর আমার জ্বর। আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, আমার জ্বর কমে যাচ্ছে। আমাকে যেই অ্যান্টিবায়োটিক বন্ধ করা হচ্ছে, সেই মানে আবার আমার জ্বর আসছে। তো আচ্ছা। ডক্টর তারপরে টেস্ট ফেস্ট করিয়ে বললো যে তোমার হয়তো টাইফয়েডের জন্য এটা বারবার হচ্ছে। একটা মাস টাইফয়েড হতে পারে, অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করছি, তারপরও সেম জিনিস হচ্ছে, আর সেম কন্টিনিউয়াসলি আমার পিরিয়ডস হতে লাগছে। মানে এটা খুব একটা আনন্যাচারাল থিং যে একটা মানুষের জ্বর হতে পারে, কিন্তু একটা মানুষের 3 মাসের টাইম, মানে যদি পিরিয়ড হয় তাহলে সেটা কিরকম হয়। হুম। হুম। আমি একদম শুকিয়ে গেছিলাম, একদম মানে টিংটিঙে হয়ে গেছিলাম, মানে আমার বোধহয় 25-এ আমার ওয়েট নেমে এসেছিল। তো তারপরে আমাকে 1 ডিসেম্বর মেডিকেল কলেজে ভর্তি করা হলো। আচ্ছা। মেডিকেল কলেজে ভর্তি করার পরে আমাকে তার পরের দিন থেকে চ্যানেল করা হলো। আমার হাতে 4টে চ্যানেল হয়েছিল, তার মধ্যে ফার্স্ট চ্যানেলটা যে করা হয়, সেই চ্যানেল থ্রু আমাকে 4টে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক দেওয়াতে আমি একটু আমার জ্বর টর কমে। তোমাকে আরেকটা কথা বলি এর মাঝখানে, আমার 107.2 জ্বর ওঠে। কত? 107.2, 107.2। মানুষ তো মরে যায়, এত কি হয়? মানে ওটা ডক্টর নিজেই শক। ডক্টর আমার গায়ের টেম্পারেচার, মানে যখন আমাকে থার্মোমিটারটা দিয়েছে, আমার থার্মোমিটার ওরা বলছে এটা কি করে পসিবল, 107.2। আমি মানে আমার গা জ্বরে পুড়ে যাচ্ছে, কিন্তু আমি মানে এমন নয় যে অজ্ঞান হয়ে গেছে, আমি কিন্তু স্টিল আছি, মানে নর্মাল আছি। তো মানে ওরা নিজেও ভাবা চাকা খেয়ে যাচ্ছে যেটা কি। তারপরে ওরকম অ্যান্টিবায়োটিক দিল, জ্বরটা আমার একটু স্টেবল হলো। স্টেবল হওয়ার পরে ওরা নর্মালি অ্যান্টিবায়োটিক মানে চ্যানেল ফ্যানেল খুলে দেয়। চ্যানেল খুলে দেওয়ার ঠিক তার পরের দিন আবার জ্বর। যখন আমার এই জ্বরটা আসলো, তখন ডাক্তাররা একটু ঘাবড়ে গেল যে একটা মেয়ে তো অলরেডি 3 মাস ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ঠিক আছে, আবার যখন তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, তাহলে আবার কি করে সেই জ্বরটা ফেরে। ফার্স্ট তুমি বিশ্বাস করবে না, আমার হেন কোনো রিপোর্ট করা হয়নি, সব থেকে মানে মানে একটা মেয়েদের লাইফে সব থেকে যেটা হয় যে, মানে আমাদের সবার একটা কোমর থেকেই চলাফেরার জায়গা, তাই না? আমার এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল, আমাকে বোন ম্যারো অবধি করতে হয়েছে। আচ্ছা। 12 বছরের মেয়ের বোন ম্যারো হয়েছে, ভাবতে পারছো? বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। শুধু বোন ম্যারোর মানে আমি বলছি, মানে এবার তো জ্বর, তারপরে আমার কন্টিনিউয়াসলি ওরকম মানে অ্যান্টিবায়োটিক আবার নতুন করে স্টার্ট করলো। এবার যেহেতু জ্বর এসেছিল, আমার আন্ডার আর্মসে অপারেশন করে বায়োপসি হয়েছে। আমার বোন ম্যারো মানে যে আমাদের বোন ম্যারোটাতে কি হয়, ওই বোনের মধ্যে একটা সাদা রঙের একটা ব্লাড থাকে, মানে সাদা রঙের একটা
রস, মানে যেরকম মাছের কাঁটার মধ্যে একটা সাদা রস থাকে না, ঠিক আমাদের বোন ম্যারোতে ওরকম একটা সাদা রঙের রস থাকে, যেটাতে ওরা নিয়ে ওটাকে এক্সামিনেশন করে যে এটা কি বা কিসের। এটা কেন হয়েছিল সেটা আমি বলছি তোমাকে। এরকম অ্যান্টিবায়োটিক দিয়েছে, আমার আন্ডার আর্মস অপারেশন হয়েছে, বায়োপসি হয়েছে। কেন হয়েছিল? বিকজ আমার একটা রিপোর্ট, যেটাকে প্লেট কাউন্টিং বলা হয়, ঠিক আছে, সেখানে আমার প্লেট কাউন্টিং এতটাই রিপোর্ট খারাপ এসেছিল, আমাকে ডক্টর ব্লাড ক্যান্সার বলেছিল, এটা আমার লাস্ট স্টেজ, এবং যে কোনো মুহূর্তে আমি এক্সপায়ার করে যেতে পারি। এটা আমার বাড়ির লোককে বলা হয়েছিল, সেটা আমি পরে জানতে পেরেছি, ঠিক আছে, যে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে এবং আমি যে কোনো মুহূর্তে এক্সপায়ার করে যেতে পারি। তো সেই কারণে আমার এই এতগুলো রিপোর্ট করা হয়েছিল, আন্ডার আর্মসে বায়োপসি, আমার বোন ম্যারো, বিকজ বোন ম্যারো ইজ দ্য লাস্ট, যেখানে এর বাইরে এর পরে আর কিছু হয় না। তো সামহাও আমি মানে ওখান থেকে আস্তে আস্তে রিকভার করি। আমার যখন মানে আমার মা একটু গ্রাম থেকে বিলং করে, এবং আমার মা আমার মামাকে ফোন করে এই ব্যাপারটা বললো যে এরকম প্লেট কাউন্টিং এরকম এসছে, ওর কি এরকম ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ ধরা পড়েছে, ওকে যে কোনো মুহূর্তে এক্সপায়ার করে যেতে ডাক্তার এরকম বলেছে। স্বাভাবিক বাড়িতে কান্নাকাটি করে। আমার মামা এসে আমার হাতেতে একটা সাদা শিকড় বেঁধে দেয়, একটা সিম্পলি সাদা শিকড়। প্রস্তাব তার পরের দিন থেকে না আমার গায়ে জ্বর না কিছু। এবং সব থেকে আশ্চর্য বিষয়, ওই শিকড়টা দেওয়ার পরে ডক্টর 2 দিন পরে আবার এক্সাম মানে আমার টেস্ট করায়, জাস্ট টু কনফার্ম যেটা কি, যদি সেরকম হয় আমাকে এমস এ শিফট করে আমার ট্রিটমেন্ট স্টার্ট করবে। প্রস্তাব আমার প্লেট কাউন্টিং নর্মাল ধরা পড়ে, প্লেটলেট যেটা, হ্যাঁ প্লেটলেট যেটা, ওটা আমার নর্মাল ধরা পড়ে। এবং সেই সময় এমস এর ম্যাডাম এসেছিলেন মেডিকেল কলেজে, উনি নিজে আমার ওই ইয়েটা চেক করেছিল, প্লেট কাউন্টিংটা। বলছে উনি নিজে একদম শক যে কি করে পসিবল, একটা মেয়ে লাস্ট স্টেজ ক্যান্সার ধরা পড়েছে, তার প্লেট কাউন্টিং জাস্ট 2 দিন পরে করলো, কি করে তার নর্মাল হতে পারে, ওই জাস্ট একটা সাদা শিকড়। সিরিয়াসলি মানে বাড়ির মানে সবাই শক, এটা কি করে পসিবল। এবং তুমি মেডিকেলের ডক্টর, আমাদের বাড়ির লোককে নয় তুমি এটাকে বোঝাতে পারবে, মেডিকেলের ডক্টরকেই তুমি কেমন করে বোঝাবে। আমার মাথার কাছে না শুধু গোছা গোছা সিরিঞ্জ থাকতো, আমাকে ডাক্তার আসতো, তুলতো, রক্ত নিত, চলে যেত। মানে তারা তো কিছু ধরতে পারছে না যে আমার কি হয়েছে, কেন হয়েছে, কোয়েশ্চেন মার্ক, কোনো কিছুই ধরা পড়ছে না। তারপরে ওটা দেওয়ার পরে আস্তে আস্তে জিনিসগুলো নর্মাল হলো, ভেরি গুড। আমাকে তারপরে 24th of December আমাকে মেডিকেল থেকে ছেড়ে দেয়, আমি বাড়ি চলে আসি। আমি তারপরে আফটার 4-5 মান্থ আবার প্র্যাকটিস করে আমি আবার ন্যাশনাল করি। মানে ওই শরীরের পর, হ্যাঁ ওই শরীর খারাপের পরও আমি 2007-এ আবার ন্যাশনালস করি, আমি আবার ন্যাশনালে গিয়ে মেডেল মারি। আচ্ছা, এই যে জিনিসগুলো তুমি একটুখানি মানে শুনবে, হ্যাঁ, যে আমি এতটা ভোগার পরও আমি 2007-এ ন্যাশনাল করেছি। এবার আমি আসছি 2010-এর একটা ইনসিডেন্ট। তার আগে আমি বলি 2009 সালে আমি 4টে ন্যাশনাল করি, ঠিক আছে, আমি 4টে ন্যাশনাল করি, খুব ভালো পারফরমেন্স আমার। 2009-তে যেই আমি 4টে ন্যাশনাল করলাম, আমার ভালো পারফরমেন্স যেই হলো, অমনি 2010-এ আমার লিগামেন্ট ছিঁড়ে যায়। মানে কি করে আই ডোন্ট নো। তুমি তো সুইমিং করতে আই গেস। হ্যাঁ আমি তো সুইমিং করছি, মানে ওটা অন দ্য প্রসেস চলছে। আমি ব্যাক স্ট্রোকার ছিলাম আর বাটারফ্লাই, আমার ব্যাক স্ট্রোকেও রেকর্ড আছে, আমার বাটারফ্লাইতেও রেকর্ড ছিল, স্টেটি ছিল, তো ওগুলো ব্রেক হয়ে গেছে। আমি ওই লিগামেন্টে লাগার চান্সেস তো খুব একটা থাকার কথা নয়, যেহেতু আমি নিজেও সুইমার ছিলাম। মানে জাম্পিং এর সময় তোমার পায়ে একটা স্ট্রেন্থ পড়ছে, বাট জলের মধ্যে তো লিগামেন্টে চোট লাগার সম্ভাবনা খুবই কম। লিগামেন্টে তো ছেড়ে দাও, মানে লিগামেন্ট ছেড়ে, কিন্তু আমার তো ওরকম হার্শ কিছু নয়, মানে আমি খুব একটা মানে হার্শ কিছু প্র্যাকটিস বলো আমাদের, বিকজ একজন প্রফেশনাল সুইমারের সবকিছু একটা প্রপার রুটিন মেনে চলে। তোমার এই অ্যামাউন্ট অফ এক্সারসাইজ হবে, এই অ্যামাউন্ট অফ তোমার প্রোটিন ইনটেক, প্রত্যেকটার একটা মাপ আছে, যেখানে তুমি এক্সেসিভ যাচ্ছই না। আমার সাথে আরো অনেকে সুইমিং করতো, তারা আরো বেটার হাই লেভেলে করতো,
বাট দে আর ফাইন। আর ইউজুয়ালি লিগামেন্ট যখন প্রবলেম হয় সেগুলো হাতে হয় বা একদম পায়েতে হয়, নট কোমরে। আচ্ছা, তোমার কোমরের লিগামেন্ট ছিঁড়ে গেছে? এক্স্যাক্টলি, L4 L5 এর লিগামেন্ট ছিঁড়ে যায় আমার, যেটা সব থেকে মানে কি করে আমি বুঝতে পারি এটা শোনো। আমি 2010-এ যখন আমি সাব জুনিয়র স্টেট খেলতে যাই, আমি ফিল করতে লাগছি যে আমার লোয়ার পোর্শন থেকে না আমার পা ফা সব অবশ হয়ে যাচ্ছে, মানে কোনো ফিলই আসছে না। এবং যেই মেয়েটা 4টে ন্যাশনাল করেছে লাস্ট ইয়ারে, তার কোনো পারফরমেন্সই নেই 2010, ফুল জিরো। স্বাভাবিক, একটু মোটিভেশনাল প্রবলেম হয়, তারপরে কোচেসদেরও একটা ইয়ে থাকে, এবং সেখানে আমার বাবা মা আমার জন্য এত পরিশ্রম করছে, তারাও মানে সবাই কিছু না কিছু একটা এক্সপেকটেশন করেই, ইট ইজ ভেরি অবভিয়াস। তো সেখানে আমার তখন আমি বাবাকে বলি যে আমার একটা প্রবলেম হচ্ছে, আমার না লোয়ার পোর্শনে কেমন অবশ মতন হয়ে যাচ্ছে। কোস্তা বিশ্বাস করবে না, অবশ বলতে বলতে আমি লিটারালি হাঁটা ফাটা বন্ধ হয়ে গেল আমার, আমি হাঁটতে পারতাম না, আমাকে কিছু একটা ধরে নিজেকে ক্যারি করে নিয়ে যেতে হতো। মানে স্পেশালি যখন আমার পিরিয়ড আসতো, আমি হাঁটতে পারতাম না এতটাই, মানে রেগুলার আমার পায়ে আমি নিজে গরম সেক দিতাম, আমার পা ফা পুরো নাম হয়ে যেত, ফুল নাম। তখন এটা মানে খুবই অবভিয়াস। তখন আমার বাবা আমার কোচকে জিজ্ঞেস করে যে এরকম এরকম ব্যাপার, কি করব। তো উনি একজন ডাক্তারের নাম বললেন, যথারীতি আমি ওখানে যাই, এবং যাওয়ার পরে আমাকে ডক্টর আমাকে এক্সামিনেশন করার পরে বললো যে এক্সরে করাতে হবে। আমি এক্সরে করালাম, এক্সরে করে পরে কিছু ধরা পড়েছিল এক্সরেতে, আমাকে বললো এমআরআই করাতে হবে। আমি এমআরআইও করালাম। এমআরআই করানোর পরে যখন ডক্টরের হাতে এমআরআইটা আছে, আমি ওর সামনে, আমি আমার বাবা বসে আছি, আমাকে ডক্টর বলছে তুমি তো সাঁতার তো ছেড়ে দাও, তোমার তো মানে তুমি কখনো হাঁটতে পারবে কিনা সন্দেহ। এটা ছিল ডাক্তারের ফার্স্ট ওয়ার্ড টু মি। আমি আর বাবা দুজনে আকাশ থেকে ভেঙে পড়ার মতন, বিকজ টু বি ভেরি অনেস্ট, আমি না খুব একটা ভালো পড়াশোনায় নই যে আমি পড়াশোনা করে লাইফে কিছু একটা কেরিয়ার তৈরি করতে পারবো। আমার মেন প্রায়োরিটি ছিল সাঁতার, তারপরে পড়াশোনাটা মোটামুটি করে আমি পাস আউট করে গেছি, কিন্তু আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার সাঁতারই ছিল। তো আমি বললাম যে হ্যাঁ আমার স্পোর্টস। তো আমি বললাম যে দেখুন স্যার, আমার তো এটাই আমার কাছে সব, এর বাইরে আমি কিছু জানি না, আমি কিছু করতে পারবো না। মানে এরকম তো না যে আমি মানে ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারবো, মানে একটা ফেজ থাকে মানুষের যে আমি আমার লাইফে এই এমটা আছে, আমি একটা ওই এম নিয়ে আমি শুরু করেছি। তো বলছে তুমি কি করে হাঁটবে, তোমার মানে যা পরিস্থিতি, মানে আমার লিগামেন্টটা এমন করে ছিঁড়ে গেছিল কোস্টপ, যে দুটো মাসেলের ডিভিশন থাকে, ঠিক আছে, দুটো মাসেলের ডিভিশন থাকে, সেখান থেকে একটা ভিতরকার মাসেলসটা বেরিয়ে এসেছিল। বেরিয়ে আসাতে কি হয়েছিল, ওই মাসেলের প্রেসারে আমার লোয়ার পোর্শনটা পুরো নাম হয়ে যেত, কিচ্ছু ফিল হতো না, কিচ্ছুটি ফিল হতো না আমাকে। তো ডক্টর বললো, আমি বললাম আমি ডক্টরের পা চেপে ধরে কাঁদছি, আমি বলছি আমাকে যেভাবে আপনি সুস্থ করুন, ঠিক আছে। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে আমার মতন তুমি চলো। ওই 1 বছর মতন আমি তার আন্ডারে ছিলাম। 1 বছরের মতন তার আন্ডারে থাকার পরে 2012-তে আমি আবার ন্যাশনাল করি। ইমাজিন করো, ওই পুরো আমার বেল্ট ছিল, আমাকে 3 বেলা ব্যথার ওষুধ খেতে হতো, ঠিক আছে। এবং তারপরে ওরকম ওই পরিস্থিতিতেও আমি 2012 সালে ন্যাশনাল করি। আমি 2006-এ ওইটার পরও আমি গিভ আপ করিনি, 2010-এ ওই রকম পরিস্থিতিতে আমি গিভ আপ করিনি। এবার আসছি আমি 2013-এর ইনসিডেন্টে, এটা খুব মন দিয়ে শুনবো। এবার কি হয়েছে, 2013-এ অ্যারাউন্ড মার্চ বা এপ্রিল, ঠিক আছে। তো যথারীতি আমার তার কিছুদিন আগের থেকে আমার একটা কোমরে হালকা পেন হতে লাগে, ঠিক আছে। তো আমি যথারীতি আমার কোচিংয়ে গেছি, এক্সারসাইজ করছিলাম। এবার একটা এক্সারসাইজ আমাকে যেটা দেওয়া হয়েছিল সেটা আমি খুব একটা ভালো করে করতে পারছিলাম না, যেটা আমাকে দূর থেকে স্যার নোটিস করে এসে আমাকে জিজ্ঞেস করছে যে কি হলো। স্যার আমাকে ব্যথা করছে, আমি না করতে পারছি না। একটা স্যার বকাবকি করলেন, করার পরে বললো যে ঠিক আছে তুমি আজকে করো না, চলে নেবো না, তুমি রেস্ট করো।
সেটা দেখে বাবা একটু আপসেট, যা হয় মানে একটু আপসেট হলো। হ্যাঁ, আমি তোমাকে সকালে নিয়ে আসলাম, একটু বকাবকি করলো, বাড়িতে এসছে। তো বাড়িতে আসার পরে আমার বাড়িতে কি হয়, যখন বাবা বকে মা চুপ থাকে, মা বকলে বাবা চুপ থাকে, একদম নর্মাল, কিছু এমন নয়। আমি তখন বোধহয় ক্লাস 11-এ পড়ি, মানে নর্মালি প্র্যাকটিস থেকে এরকম ফিরেছি। তো স্টপ, আমার তখন ভাই স্কুলে পড়ে, তো আমার বাবা বা দুজনেই ভাইকে স্কুলে আনতে নিয়ে যেত এবং ছাড়তে যেত। ওরা অ্যারাউন্ড 10:30 11 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে, ঠিক আছে। আচ্ছা। বাড়ি থেকে বেরোনোর পরে আমার না হট করে খুব একটা মানে খুব ডিপ্রেসিং একটা ব্যাপার শুরু হলো আমার মধ্যে। আমি জানি না কেন, খুব ডিপ্রেসিং। আমার মানে এটা ফিল হচ্ছিল যে আমার দিয়ে আর কিছু হবে না, আই এম ডান, আই এম ডান উইথ মাই লাইফ, আমার দিয়ে কিছু হবে না। তো আমি একটা নোট লিখি কাগজে যে আমি যেটা করতে যাচ্ছি তার জন্য কেউ দায়ী নয়। আর তারপরে আমি ব্লেড নিয়ে আমি আমার রিস্টে 5টা স্ট্রোক করি, কাটি আমি হাতটা। মানে তুমি করতে গেছিলে? তা করতে গেছিলাম আমি, ঠিক আছে। কাটলাম, কাটার পরে মানে আমি মানে আমার সোফাতে হাফ সেন্সলেস অবস্থায় পড়ে আছি, সারা ঘরে রক্ত রক্ত। অ্যান্ড জানি না, ভগবান তো আছেই অফকোর্স, যেখানে মা বাবার আধা ঘন্টা মানে 12:30 বাজে আসতে, ওখানে ওরা 12টার মধ্যে চলে এসছে বাড়িতে। তো নক করেছে, আমি কোন রকম মানে কষ্ট করে গিয়ে গেটটা খুলেছি। গেটটা খোলাতে মা আমাকে ওই অবস্থায় দেখে না, মানে যেরকম মুরগি কাটলে ছটপট করে, আমার মা ঠিক ওরকম ছটপট করতে লেগেছে, তুই এটা কি করেছিস। আর আমি না খুব খুব টকেটিভ, খুব চার্মিং, খুব মানে একটা হাসি খুশি টাইপের মেয়ে। হ্যাঁ, যেহেতু আমি একটা স্পোর্টস লাইনের সাথে আছি, আশা করি তুমি যেরকম সাঁতার করেছো তুমি বুঝবে যে স্পোর্টসম্যানরা খুব মানে তাদের থট প্রসেসটা অন্যরকম হয়, তারা গিভ আপ করতে কখনো শেখে না। তাদের লাইফে তারা প্রত্যেকটা অ্যাচিভমেন্টকে বুঝতে পারে, যেটা আমার ফেলিয়ার হোক বা আমার অ্যাচিভমেন্ট হোক, আমি এরকম করেছি, আমি এরকমটা পেয়েছি, কিন্তু গিভ আপ ব্যাপারটা কখনোই হাসে না। তো সঙ্গে সঙ্গে আমি তো একটা আনকনসিয়াস এর মধ্যে চলে যাই। বাবা এক হাতে আমার আমার পালস চেক করছে, আর মা চেপে ধরে আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে আমাকে স্টিচ করায়নি, ঠিক আছে, আমার হাতে এখনো দাগগুলো আছে। তুমি কখনো বললে আমি তোমাকে পাঠাবো, দেখবে, ঠিক আছে। তো আমাকে স্টিচ করেনি, দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়। ভালো কথা। আমি বাড়ি আসার পরে আমি মানে কেউ না আমাকে বাড়িতে কেউ জিজ্ঞেস করেনি যে কি কেন, সবাই চুপচাপ, আমিও চুপচাপ। আমি শুধু কাঁদছি, কিন্তু আমার কিছু না বলার ক্ষমতা হচ্ছে না যে কি হয়েছে, কেন হয়েছে, আমি কেন করেছি। আমার কাছে কোনো আনসার নেই, আমি পুরোপুরি ক্লুলেস, ঠিক আছে। তো সেদিনকে বিকেল বেলাটা আমি আর কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম, বাবা মাও সবাই আমার সাথে বাড়িতেই ছিল। তো আমি যেরকম বললাম আমি একটুখানি হাসি খুশি টকেটিভ, তো আমি যার কাছে পড়তে যেতাম সেই আন্টিটা আমার বাড়িতে এসেছিল। তো সে এসে আমায় নর্মালি জিজ্ঞেস করছে, আর আমি না মানে আমি খুব একটা মানে লুকিয়ে রাখার টাইপের মেয়ে নয়, মানে আমার যে বন্ধু বলো বা যাই হোক না কেন, আমি না একটু খুলে কথা বলতে পছন্দ করি। আমি মাকেও বলতাম যে সেরকম যদি হতো, আমি মাকেও বলি, বাবাকে প্রয়োজন বাবাকেও বলি, আমার কাছে কোনো লুকোনোর কিছু নেই। আমি খুব একটা কাউকে ভয় টয় মানে কোনো মানুষজন বলো কোনো ব্যাপারে ভয় পাই না, কিছু হলে আমি বলে দিই। তো আন্টিটা এসছে আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কি রে তোর কি হয়েছে, তুই তো এরকম টাইপের নস। আমি না তাকে যে উত্তর দেব আমার মধ্যে সেই ক্ষমতাটাই নেই, যে আমি কেন করেছি। আমি পুরো সাইলেন্ট, পুরো চুপ, শুধু চোখটি ঝটর করে জল পড়ছে আমার। দিয়ে সে আমার বাবা মার সাথে কি কথা বললো আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার না মানে তাকে যে রেসপন্স করার সেই ক্ষমতাটা আমার মধ্যে নেই। এই একটা দিন গেল। সেকেন্ড দিন আমাকে সবাই বলছে যে ওকে যত বাড়ি রাখবি তত অত চুপচাপ হয়ে যাবে, ওকে একটু বেরোতে বল। তো আমার বাবা বললো যে ঠিক আছে, তুমি
আমার মা আমার ভাইকে নিয়ে চলে গেছে সাঁতারের প্র্যাকটিসে। আমার বাবা বললো যে ঠিক আছে তুমি এসো নিচে, আমি ওয়েট করছি, তারপর আমি তোমাকে পড়তে নিয়ে যাবো। ওই কটা দিন আমাকে বাবা বলেছে তোমাকে নিয়ে যাবো, নিয়ে আসবো। আমার এখানে পড়তে যেতাম জাস্ট 2 মিনিটের রাস্তা। তো তারপরে হ্যাঁ কলেজ করে ওখানেই পাশে একজনের ওখানেই পড়তে যেতাম। তারপরে এখানে একটা ইন্টারেস্টিং, লোকে কি হয় চেঞ্জ করে চলে যায় সব, বিশেষ করবে না। আমি মানে আমাকে এটাও বলেছিল যে ওখানে অয়েন্টমেন্ট লাগাতে হবে, কারণ 1-2 দিন ছাড়া ছাড়া ড্রেসিং করে অয়েন্টমেন্ট লাগাতে হবে। আমি ওই পট্টিটা খুলেছি, পট্টিটা খুলে আমার কি মাথায় এসছে আমি জানি না, আমি আবার হাত কাটি, আবার কেটেছো? আমি আবার কেটেছি সেম জায়গায়। আমার মধ্যে কোনো ফিল নেই, ব্যথা নেই, মানে একটা মানে এখন একটুখানি হাত কাটলে লোকে মানে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি ওখানে লিটারেলি আবার কেটেছি সেম জায়গায়। কাটার পরে আমার যেন মনে হয় ফ্যাট করে সেন্সটা ফিরেছে, আমি দেখছি হাত থেকে রক্ত পড়ছে। আমি না কোনোরকম ভাবে অয়েন্টমেন্টটা লাগিয়ে পট্টিটা বেঁধে ঘর থেকে নেবে চলে গেছি। আমি বাবাকে কিছু বলিনি, ঠিক আছে, মানে যদি বললে আবার আমাকে বকে বা আমার কথা যদি বিশ্বাস না করে, তো আমি আর সাহস করে কিছু বলতে পারিনি। তারপরে গেল দিয়ে এবার আমাকে জিজ্ঞেস করছে, আমি গেছি পড়তে, কি কেমন আছিস? আমিও মানে মানে চেষ্টা করছি যে নিজেকে না একটু স্বাভাবিক ভাবার বা লোকজনকে সামনে ভাবানো। তো আমি হ্যাঁ ঠিক আছে এরকম গেল। তার আগে আরেকটা তোমাকে ইনসিডেন্ট বলি, আমার একটা ছোট মিস হয়ে গেছে। এই পুরো যে মানে শুরু হওয়ার আগে আমি 2-3 দিন আগে যখন মানে এই পুরো যে ইনসিডেন্টটা যে আমার হাত কাটা থেকে এখনো অবধি, তার 2-3 দিন আগের একটা ছোট ইনসিডেন্ট, সেটা হলো যে আমি এরকম জানলার সামনে বসে না কারোর সাথে কথা বলছিলাম, কোন একটা বন্ধু আমাকে ফোন করেছে, আমার বারবার এরকম মনে হচ্ছিল আমাকে না কেউ দেখছে। মানে দরজা হয় না, দরজাটা খোলা আছে, দরজার পাশে যে একটা সরু বিট থাকে না, ওই সরু একটা বিট। আর কেমন টাইমটা বলতো, মানে হালকা সন্ধে হয়েছে, মানে খুব আলো নেই আবার খুব অন্ধকারও নেই, একটা হালকা মানে সন্ধে টাইপের যেটাকে বলা হয়। ওই জানলার পাশে বসে বসে আমি গল্প করছি, আমি ফিল করছি আমাকে কেউ দেখছে। আর আমি যখন তাকাই, তুমি বিশ্বাস করো আমি কি দেখছি, আমি দেখছি ওই সরু বিটটার পাশে না দুটো চোখ, দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমার একদম ফার্স্টে মনে হলো যে ওটা কোনো একটা রিফ্লেকশন। ফ্রিজ আছে, ফ্রিজের পাশে একটা আলমারি আছে, আমি ভাবলাম ওই দুটোর মধ্যে যে একটা রিফ্লেকশন। আমি ওটা 2-3 বার নোটিস করেছি। ওইটা নোটিস করার পরে আমি একটু ভয় পেয়ে যাই, আমি লাইট ফাইট জ্বালাই, আমি ঘরটা ঘুরে দেখি কিছু নেই, কিন্তু আমি পুরো স্পষ্ট দুটো চোখ সাদা, পুরো চোখে মানে হয় না মানে মাথা নেই, চোখ আর জাস্ট চোখটা, মানে কেউ যদি এরকম মানে সাইডে মাথাটা মেরে যদি কেউ তোমাকে দেখে বা দেখতে চায়, হ্যাঁ উকি মেরে যদি কেউ আমাকে দেখতে চায়, ঠিক ওইতে ঠিক একটু নিচু করে, ঠিক আছে, মানে 1-1.5 ফুট উপরে থেকে আমাকে এইভাবে কেউ দেখছে। আমি একটু ভয় পাই, বাট আমি সেরকম ভাবে সেটাকে আরো না নিইনি। ঠিক আছে মানে হয়তো কোন রকম কিছু হবে, বুঝতে পেরেছি, ভয়ও পেয়েছি, কিন্তু আমি কিছু সেরকম ভাবে ওটাকে রিয়াক্ট করিনি। তারপর তো এই মানে তারপর তো আমি পড়তে গেছি, পড়তে গেলাম, বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে এখানটা ভালো করে শুনবো, বাড়িতে চলে আসলাম সেদিনকে। পরের দিন আমার মা আমাকে বলছে যে তুই কি ঘরেতেই থাকবি না কারোর বাড়িতে আমি তোকে ছেড়ে আসবো? বললাম না না, মানে এমনি আমি একটা এম্বারেসিং ফিল করছি যে এরকম একটা কাজ করেছি, লোকজন কি ভাববে। আর মানে আমি তখন 11-এ, মানে বুঝতেই পারছো যে একটা গ্রোয়িং এজ, মনে হয় যে আমি খুব বাচ্চা, আমার কিছু যায় আসে না। তো আমি বললাম যে না আমি ঘরেতেই ঠিক আছি, আমাকে কোথাও যেতে হবে না। তখন মানে কটা বাজে, অ্যারাউন্ড 11টা বাজে, কিন্তু ঘরের পরিবেশটা না একটু অন্যরকম, মানে কিরকম বলতো, একটা মানে একটু
ঠান্ডা টাইপের, মানে শান্ত। মানে আমরা 4টে লোক বাইরে থাকি, মনেই হচ্ছে না যে কেউ আছে, মানে যে মনে হচ্ছে পুরো অনেক দিন হয়ে গেছে বাড়িতে কেউ নেই, এরকম একটা ভাব। আর খুব চাপা, মানে কেউ না, মানে কাইন্ড অফ অ্যাবনর্মালিটি, মানে এনভায়রনমেন্টটা, অরাটা না এতটাই নেগেটিভ, একটু চাপা টাইপের না। তো মা বেরিয়ে গেছে, আমি কম্পিউটারে বসে গান শুনছিলাম, চুপচাপ নিজের মতন বসে বসে গান শুনছি। আই ডোন্ট নো আমার কি হলো, আমি আবার ওই ঘরে গেলাম, আমি আবার হাত কাটলাম। ইট ওয়াজ দ্য থার্ড টাইম, সেম জায়গায় আমি আবার হাত কাটলাম। আউট অফ আ সাডেন? আউট অফ আ সাডেন, আমি জাস্ট নর্মালি ওই ঘরে হেঁটে গেলাম, ব্লেড নিলাম, হাত কাটলাম। ওইটা যেই করেছি, বুঝতে আমি বিভৎস ভয় পেয়ে যাই। বিভৎস মানে হাত দিয়ে আমার রক্ত পড়ছে। আমি জাস্ট একটা ঘরে ছিলাম, এমন তো কিছু ড্রেস পরিনি, আমি একটা জাস্ট হাফ একটা ছোট শর্ট পরেছিলাম, একটা নর্মালি গেঞ্জি পরেছিলাম। আমি জাস্ট কোনো রকমে, মানে আমি কম্পিউটার সুইচ অফও করে দিইনি, জাস্ট মেন যে এনসিপি থেকে ওটা ডাইরেক্ট অফ করে দিয়েছি, মানে যেটা নর্মালি অফ করে ওইভাবে অফ করিনি আমি কম্পিউটার। আমি এতটা ভয় পেয়ে গেছি, আমি জাস্ট এনসিপি থেকে অফ করে পায়ে জুতো পরিনি, কোনো রকমের হাতে মোবাইলটা নিয়েছি, ঘরের চাবিটা মেরে আমি দৌড়ে নিচে পালিয়ে গেছি। আমার 4তলা বিল্ডিং, আমি দৌড়ে নিচে চলে যাওয়ার পরে একজনের ঘর আছে, আমি তাকে ধাক্কে বলছি তুমি আমাকে এক্ষুনি ঘরে ঢুকতে দাও, এক্ষুনি, মানে আমাকে এক্ষুনি ঘরে ঢুকো। তো যথারীতি আমাকে তারা ঘরে ডেকেছে, আমি বলছি তুমি আমার এক্ষুনি আমার বাবাকে ফোন করো। মানে আমি আমার বাবার নাম্বার ভুলে গেছি, আমার কাছে যে ফোন আছে, আমি যে ফোন থেকে বাবা মাকে ফোন করবো আমার মাথাতেই নেই। আমি বলছি তুমি এক্ষুনি আমার বাবাকে ফোন করো, এক্ষুনি আমার বাবাকে ফোন করো। ঠিক আছে, তো নাম্বার কেন, আমি নাম্বার জানি, আমার হাত দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, যে তোর হাতে কে জানাম, আমি জানি না কি হয়েছে, তুমি এক্ষুনি বাবাকে ফোন করো। আর আমার মনে হয় যে আমার বাবা না আমার কাছে একটা অনেক বড় একটা এঞ্জেল, যেরকম বলে না, তুমি কাউকে সামনে পেয়ে থাকে তোমার শক্তি, আমার যেন মনে হয় আমার বাবা আসলে আমি ঠিক হয়ে যাব। এবং আমার বাবাকে ফোন করেছে, বলছে তুমি এক্ষুনি এসো, এরকম এরকম হয়েছে, তোমার মেয়ের ও আমাদের ঘরে এসেছে। তো আমি পরে মায়ের থেকে এটা শুনতে পাই, যখন আমার আমার বাবা বাইকে করে ফিরছিল, আমার বাবা, ভাই আর মা, কোস্তাব 3জনের বাইকে করে ফিরছিল, ওদের এমন একটা অ্যাক্সিডেন্ট হতে হতে পেরেছে, ওদিনকে যদি ম্যাটাডোরটা ধাক্কা মারতো ওরা 3জনই স্পটে হতো। খুবই সাংঘাতিক ব্যাপার। তার মানে ওরা এরকম শুনেছে আমি এরকম করেছি, বাবাকে ফোন করেছে, বাবা আসছে, আর সেই সময় নাকি এমন একটা অ্যাক্সিডেন্ট হতে হতে পেরেছে, মানে নাহলে ওরা তো 3জনে ওদিনকে স্পট ডেড হয়ে যেত। বাবা এসছে, বাই দ্য টাইম ওরা সবাই আমার জিজ্ঞেস করছে তো কি হয়েছে কি হয়েছে। আমার কাছে আর কোনো কথা নেই যে আমি তাদেরকে বোঝাবো বা বলবো। তো আমি কাঁদছি। তো সেই সময় কি হয়, মানে ওটা একটা এমন টাইপের এজ যেখানে তোমার মানে অনেক কিছু হতে পারে, ঠিক আছে। এবং যেহেতু আমার একটা অলরেডি এরকম, মানে এই ব্যাপারটা রটে গেছিল পাড়াতে, যেহেতু আমি অলরেডি একটা নাম ডাক আছে, এবং যে আমার জন্য ভালো চায়, যে মানুষটা আমার উপরে এরকম কিছু করেছিল, আমি তার নামটা এখানে রিভিল করছি না বা কে, সে পাড়াতে গিয়ে উঠেছিল আমি নাকি প্রেগনেন্ট হয়ে গেছি, তাই জন্য নাকি আমি এই কাজটা করেছি, ঠিক আছে। তারপরে আমাকে যথারীতি ওই, মানে সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, বা তাদের মাথায় সবার মাথায় অনেক কিছুই আসছে, যে কি তোকে কেউ ব্ল্যাকমেল করছে, বা তোকে তুই কি কিছু হয়ে গেছে, বা কিছু, মানে অনেক কোয়েশ্চেন তো অ্যারাইজ হবে। তো যথারীতি আমি বললাম মা এসেছে, আমার ফার্স্ট থিং আমার মাকে হয়েছিল, আমি বলেছি যে আমাকে বাঁচাও, ওই ফার্স্ট ওয়ার্ড আমি মাকে বলেছি, তুমি আমাকে বাঁচাও। মা বলছে কার থেকে বাঁচাবে, তোকে কেউ ব্ল্যাকমেল করছে, তোকে কেউ কিছু করেছে, তোর কিছু হয়েছে। আমার কিছু আর বলার ক্ষমতা নেই, আমি শুধু একটাই কথা বলছি, আমাকে বাঁচাও। আমাকে নিয়ে আসলো ওপরে, আমার ঘরে নিয়ে আসলো, দিয়ে আমার মা তো হাউ হাউ করে কাঁদছে, আমার মামাকে ফোন করে, আবার মামাকে ফোন করলো, করার পরে সবটা বললো যে এই হয়েছে, এরকম এরকম ব্যাপার। তারপরে মামা বললো ঠিক আছে আমি দেখছি। তারপরে তো দুপুরবেলায়
আমাকে আর একা ছাড়তোই না। আমি আর ভাই একটা ঘরে শুতাম, মা বাবা আর একটা ঘরে। ওই দিনটার পর থেকে আমি আমার মা বাবার সাথেই থাকতে শুরু করলাম। দুপুর বেলায় আমি শুয়েছি, শোয়ার পরে নর্মালি আমাকে মা তুলেছে, ডেকেছে। কোস্তা তুমি বিশ্বাস করবে না, আমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই আমি নিজেকে দেখতেই পাচ্ছি না। মনে দেখতে হচ্ছে পাচ্ছ আমাকে না? দেখতে পাচ্ছি না। আমি এতটা কুৎসিত দেখতে হয়ে গেছি, পুরো কালো, মুখ ফুক শুকিয়ে গেছি, মানে এতটাই বিচ্ছিরি লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে আমি চুল আঁচড়াচ্ছি, তো মনে হচ্ছে না যেটা আমি দাঁড়িয়ে আছি। আমি নিজেকে নিজেকে দেখে ভয় পেয়ে যাচ্ছি। আর আমি শুধু আয়নার সামনে দাঁড়িয়ে তো আমার চোখ দিয়ে টস টস করে জল পড়ে যাচ্ছে। ওই যে আমি আমি মানে আমার কথা হারিয়ে গেছিল। আমি 1.5-2 দিন মতন কথাই বলতে পারিনি, পুরো পুরো একদম চুপ। এবার তারপরে আমাকে মা জোর করে নিয়ে যায় সাঁতারের ওখানে, যে তুই সবার সাথে মিশবি, তুই ভালো ফিল করবি। আমার সাথে যেই কথা বলতে আছে আমি তো মাকে একদম চেপে ধরে আছি। মানে আমার একটা মনে হচ্ছে না যে আমি একটা অ্যাবনর্মালিটির মধ্যে দিয়ে যাচ্ছি। মানে আমি সোজা সোজা হাঁটছি না, আমি কিরকম একটু কেমন করে হাঁটছি, ঠিক আছে। তারপরে মাকে চেপে ধরে ধরে হাঁটছি, একদম চেপে ধরে, যেন মনে হচ্ছে আমাকে এমনি কেউ ছাড়ে তাহলে আমাকে কেউ নিয়ে চলে যাবে। তারপরে ওরকম করে মায়ের সাথে গেলাম আমি। মায়ের সাথে যাওয়ার পরে মা সবাইকে, মানে যাদের আমাকে ক্লাবে চেনে জানে, তারা আমার সাথে কথা বলার চেষ্টা করছে, হাসাবার চেষ্টা করছে। আমার আর কিছুতেই কিছু আসছে না। তারপরে আমাকে সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে আসে। আর আমার, মানে আমার বৌদির বাড়ি খুব কাছে, আমার ঠিক বাড়ির পাশে। তো আমার ভাইটি যথাযথ কোনো একটা ভালো ক্লাসে উঠেছে, তো ভালো একটা রেজাল্ট করেছে। রেজাল্ট করার পরে ও বাবা আমাকে নিয়ে গেছে ওখানে। আম, আমাকে মিষ্টি দিয়েছে খেতে। আমার না মিষ্টিটা তো ছেড়ে দাও, আমার নাকি চোখ দুটো, মানে চোখের মণিটা একটা সাইড হয়ে গেছিল। মানে লোকের মণি, মানে আমার যেরকম যেরকম করে তাকাই সেভাবে আমাদের মণিটা করে তো, আমার নাকি দুটো মণি দুটো সাইডে হয়ে, মানে এক সাইডে, মানে এখানে আমি যদি লেফটে দেখি তো আমার দুটো মণি লেফটেই রয়ে গেছে, এরকম একটা। আর মুখের আমার ফেসিয়াল এক্সপ্রেশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল। তো আমি যখন বেরোই তার ঘর থেকে, সে বৌদি আমার মাকে সঙ্গে সঙ্গে ফোন করেছে, ফোন করে বলছে যে তোমরা, মানে ও ভেবেছে একটা আমার ওরকম একটা চলছে, হয়তো আমাকে ভেবেছে বকেছে বা মেরেছে, কিছু একটা করেছে। তো আমাকে বলছে কি তোমরা ওর সাথে কি এমন করেছো যে ও এরকম হয়ে গেছে, এরকম মানে দেখছে, কোনো কথা বলছে না, মুখ ফুক কেমন হয়ে গেছে। বলছে আমরা কিছুই করিনি। কোসটা, ওই যে আমি বাড়ি ঢুকলাম, ঠিক আছে, আমি তারও স্বরে চিৎকার করে কাঁদছি। কাঁদতে কাঁদতে আমি আমার বাবা মাকে বলছি যে আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। বলছে মেরে ফেলবে মানে? আমি বলছি আমাকে বলছে কেউ যে আমি যাতে, আমাদের ব্যালকনি আছে 5 তলা, ওই ব্যালকনি থেকে ঝাঁপ মেরে দিই। আমাকে বলছে, আমাকে ফোর্স করছে। আমার বাবা, আমার মা দুজন মিলে আমাকে চেপে ধরে বসে আছে। তুই ভাবতে পারছো, আমাকে দুজন মিলে চেপে ধরে রাখতে পারছে না। মানে আমার কতই বা মানে কি বলবো ওয়েট হবে, আমাকে কেউ চেপে ধরে রাখতে পারছে না। আমাকে আমাকে এরকম মনে হচ্ছে আমাকে খুব ফোর্স করছে যে আমি যাতে গিয়ে ঝাঁপ মেরে দিই। আমি যে আমাকে ওখানে ওই বারান্দা থেকে ঝাঁপ মারতে হচ্ছে, এটা বন্দি শোনো, আমাকে বারবার বারান্দা, যে ছোট বারান্দাটা আছে আমাদের ঘরের সামনে দুটো ঘর, একটা বাইরের দিকে বারান্দা আছে আর একটা ঘরের সাইড দিয়ে একটা বারান্দা আছে। তো যে ছোট বারান্দাটা আছে সেই বারান্দা থেকে আমাকে বলছে ঝাঁপ মার। তো আমার মা বাবা দুজনেই ভয় পেয়ে যায়। আমার পিসিও কাছাকাছি থাকে, আর পিসি আসে, বাবা ফোন করে ডাকে, আমার দাদু, সবাই মিলে আমার সামনে বসে। আমার বাবা আমাকে 2 হাত চেপে ধরে বসিয়ে রেখেছে, ঠিক আছে। আর আমি আমার মাকে বা সবাইকে বলছি এই দেখো এই বারান্দাটাতে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। মানে ওই যে, আর এন্ট্রিটা কেমন ছিল বলতো, পুরো কালো, উপর থেকে নিচে পুরো কালো।
একটা শুধু চোখটা, ওই যে চোখটা মনে আছে যে আমি তোমাকে বলেছিলাম যে ওই দরজার দিকের পাশ দিয়ে আমার দিকে তাকাচ্ছিল, ওই সেম জিনিসটা আমি তাকে পুরোটা দেখতে পাচ্ছি, তার স্ট্রাকচারটা, ওই চোখ সেম চোখ সাদা, আমি তোমাকে বলছি তো আমার মনে হচ্ছে আমার সামনে। আমার গায়ে লোম একদম খারাপ হয়ে যাচ্ছে। আমি যখন মানে ওরকম বলছি, আমি আমার মাকে বলছি যে এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একবার আমার ঘরের মধ্যে মানে যে ঘরটাতে আমি থাকতাম সেই ঘরেতে রয়েছে, একবার ব্যালকনিতে রয়েছে, একবার এই বারান্দাতে রয়েছে, যেখানে যেখানে আমি বলছি সেখানে সেখানে আমার মা যখন যাচ্ছে একটা এত বাজে উগ্র গন্ধ, তারা সেই জিনিসটাকে সহ্য করতে পারছে না। মানে তারা যাচ্ছে, ওখানে দাঁড়াতে পারছে না, 2 সেকেন্ডও দাঁড়াতে পারছে না, এত উগ্র গন্ধ, মানে যেন মনে হবে ওরা অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যাবে। আর আমার বাবা আমাকে এরকম চেপে ধরে বসে আছে, আর আমি শুধু বাইরে থেকে ঝাঁপ মারবো, মরে যাব। আমার বাবা আমাদের ঘরে যা তালা ছিল প্রত্যেকটা ঘরে তালা মেরে দিল, আর 5টা লোক আমাকে চেপে ধরে ঘরের মধ্যে বসিয়ে রেখেছে। দে ডাজন্ট হ্যাভ এনি ক্লু যে আমাকে নিয়ে কি করবে ওদিনকে। আর আমি শুধু আমার বাবাকে এটাই রিকোয়েস্ট করছি যে তুমি আমাকে বাঁচাও। সরি, আমি একটুখানি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি শুধু আমার বাবাকে এটা বলছি যে আমাকে বাঁচাও, আমাকে না কেউ মেরে ফেলতে চাইছে, আমাকে বারবার বলছে যে আমি যেন ওই বাড়ি থেকে ঝাঁপ মেরে মরে যাই, কিন্তু আমার কাছে কোনো রিজন নেই আমি কেন মরতে যাব। আমার যখন 2006-তে ওই একটা ইনসিডেন্ট হলো, 2010-এ ইনসিডেন্ট হলো, আমি তখন গিভ আপ করিনি, আমি ফাইট করে গেছি, তাহলে আমি কেন আজকে মরতে যাব? আমার কাছে কোনো ক্লু নেই, আমার কাছে কোনো মানে ওটাকে আমি নিতেই পারছিলাম না। আমি কেন করবো, আমি কেন ওই কাজটা করব? তখন এবং আমার পিসিকে ফোন করেছে, মানে আমার আরেক পিসি আছে, তার ছেলে, সে আমার খুব শিব ভক্ত, ঠিক আছে, মানে ওই টাইমটা তো আমাকে বাঁচাতে হবে। ওই সময় তো মানে কোথাও যাওয়ার নেই, যে কাকে কোথায় যাবে, কাকে জিজ্ঞেস করবে, কি করবে, মানে আমাকে তো ছেড়ে, মানে আমাকে যদি আমার মা বা আমার পিসি ধরে, আমি তো তাদের থেকে মানে ধাক্কা মারেই ফেলে দেবো। আমার গায়ে এরকম একটা টাইপের মানে চলছে, মানে শক্তি, যেখানে আমার বাবা আমাকে চেপে ধরে বসে রেখেছে, আর বাবা আমাকে ছেড়ে যেতেও পারছে না, কাকে ডাকবে, আমি অন্য কোনো লোককে যদি ডাকে তো ভাবে আমি পাগল হয়ে গেছি। ঠিক আছে, আমাকে কোথাও যেতেও পারছে না, মানে ওই যে হেল্পলেস বলে না, হেল্পলেস, ওই দিনকে যেন আমাদের 5টা মানুষের মধ্যে সবাই ভাবে যে মানে ওরকম হেল্পলেস যেন ভগবান ওই দিনটা কাউকে না দেয়। তো তারপরে আমার পিসিকে ফোন করলো, পিসি ছেলেকে ফোন করলো, ও আবার খুব শিব ভক্ত, তো বললো যে এরকম এরকম ব্যাপার, তুই কি একবার আসতে পারবি? আমার দাদাকে বললো, তো ঠিক আছে, আমাকে যতই দেরি হোক আমি আসছি। দাদা তো বললো আমি আসছি, কিন্তু ওই টাইমটা তো আমাকে কোনোরকম ভাবে আটকে রাখতে হবে, মানে এক তো আমি ওই জিনিসটাকে কন্টিনিউয়াসলি ফিল করছি, দ্বিতীয়ত মানে সেটা আমি জানি না, ওটা আমাকে আমার বাবা মা পরে বলেছে যে একটা টাইমে নাকি আমি এতটাই মানে কি বলবো এগ্রেসিভ হয়ে গেছিলাম, ঠিক আছে, আমাকে বলছে, মানে আমাকে রাম রাম লিখতে বলছে কাগজে, কাগজ ছিঁড়ে খুলে সব ফেলে দিচ্ছি, ঠিক আছে, লিটারালি মানে হাই পিছে সবার সাথে কথা বলছি, আর তুই তো কারি করে, হ্যাঁ কি হয়েছে, এটা কি? আমার পিসি বলছে তোর কিছু হয়েছে, তুই কেন এরকম বলছিস, তুই কে, কি হয়েছে, এরকম তুই তুকারি করে সবার সাথে কথা বলতে লেগেছি। আমার হাতে একটা লোহা পরানোর চেষ্টা করেছে, সেই লোহাটাকে পুরো বেঁকিয়ে আমি ফেলে দিয়েছি বারান্দা দিয়ে। মানে আমি এইসব ইনসিডেন্ট গুলো ইন বিটুইন আমার দাদা আসার আগে আমি এইগুলো করে বেড়াচ্ছি, ঠিক আছে, এক তো মানে এর আগে আমি তো ভয় পাচ্ছি, ভয়ের চোটে আমি কান্নাকাটি করছি, বাবা মা আমাকে চেপে ধরে বসিয়ে রেখেছে। তারপরে যখন দাদাকে ফোন করলো, দাদা বললো আমি আসছি, তার ও আস্তে আস্তে 12:30 মতন বেজেছিল রাত্রে, কিন্তু ওই বিকেল থেকে আমার এই জিনিসগুলো চলছে, একটা প্রচন্ড ভয়। তারপরে আমাকে এইসব লেখানো টেখানো করা হচ্ছে, আর আমি এইসব করছি।
তারপরে ইন বিটুইন মানে এটা আমার ফার্স্ট পজেসড হই। এরপরও আমি আরো 2-3 বার পজেসড হয়েছি। আচ্ছা ঠিক আচ্ছা আছে, 2-3 বার পজেস যেগুলো হয়েছি, সেটা একটা আমি সাঁতার কাটতে কাটতে আমার এরকম ফিল হচ্ছে যে আমাকে জলের তলায় কেউ টেনে টানছে, কন্টিনিউয়াসলি টানছে। ঠিক আছে, টানছে। তো যখন আমি বুঝতে পারি যে সামথিং ইজ রং, আমি বাবাকে ডাকি। হুম আর হুম সেম জিনিস আমাকে যখন বাবা আয়নার সামনে দাঁড় করিয়েছে, আমি নিজেকে দেখতে পাচ্ছি না, হুম নিজেকে আর দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার আর কালো, পুরো কালো। আর আমার মানে আমি একটু দূরেই যেতাম সাঁতার কাটতে, যেখানে আমাকে ট্রেনে করে আসা যাওয়া করতে হতো। আমার বাবা আমাকে এরকম চেপে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে, মানে একটা মানে ট্রেন লাইনে আমরা স্টেশনে বসে আছি, যখন স্টেশনের অ্যানাউন্সমেন্ট করছে না যে আপ লাইন দিয়ে বা ডাউন লাইন দিয়ে থ্রু ট্রেন যাবে, হুম হুম আমার পুরো বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে কোথাও। পুরো আমার বাবা আমাকে বলছে, মানে আমাকে না, বাবা মাকে বলছে যে আমার নাকি পুরো বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছিল। আমার এরকম হয়ে গেছিল একটা টাইপে যে যেই ট্রেনটা যাবে আমি কি ঝাঁপিয়ে পড়বো। মানে whenever আমি পজেসড হই, আমার শুধু একটাই জিনিস ছিল, আমি গিয়ে মরে যাব। আমার কোনো বাঁচার কোনো ইচ্ছে নেই, কোনো কিছু নেই। আমি জাস্ট ট্রেন আসবে, আমি ঝাঁপ মেরে দেবো। আমাকে 3 জন মিলে স্টেশনে চেপে ধরে বসিয়ে রেখেছিল। আচ্ছা আচ্ছা 3 জন মিলে আমাকে চেপে ধরে বসিয়ে রেখেছে। নাহলে ওই যে ট্রেন যাবে, আমার কিছু মানে না আছে কোনো ভয় না, কিছু না। আমি ট্রেন আসলে আমি ঝাঁপ মেরে দেবো, এটা আমার মাথায় চলে যে আসবে যখন তুই ঝাঁপ মারবি। মানে আমাকে যেন কেউ বলছে। ঠিক আছে, মানে আমি ফিল করছি, আমার ভেতর থেকে একটা আওয়াজ ফিল হচ্ছে। ঠিক আছে, যে মানে আমি আমি বুঝতে পারছি যেটা হচ্ছে সেটা ভুল, কিন্তু আমার ভেতর থেকে একটা আওয়াজ আসছে, আমি শুনতে পাচ্ছি সেটা, লিটারালি আমি শুনছি। আমি বলছি যে আমাকে ঝাঁপ মারতে বলছে। তো যখন এরকম আমি মানে আস্তে আস্তে যখন আমি নিজের নর্মালি ফিরছি, আমি বাবাকে বলছি যে আমাকে বলছে ঝাঁপ মারতে। আমার বাবা হেডফোন ক্যারি করতো, দুটো কানে হেডফোন লাগিয়েছে, দিয়ে মহামৃত্যুঞ্জয়ের জব চালিয়েছে। কোস্তা ওই যে হেডফোনটা বাজছে না, আমার ক্ষমতা হচ্ছে না আমি কানে ওটা রাখি, যেন মনে হচ্ছে আমি টেনে ছুঁড়ে ফেলে দিই একদম। আমি রাখতে পারছি না। মানে আমাকে এত ভিড় ট্রেনে, আমার বাবা আমাকে ধরে বসে আছে না, মনে হচ্ছে আমি সবাইকে ঠেলে ফেলে দিয়ে ট্রেন থেকে ঝাঁপ মেরে দিই, মানে রানিং ট্রেন থেকে। তো যতবার আমার কানে ওইটা ফোটাচ্ছে, মনে হচ্ছে আমি ছিঁড়ে ফেলে দিই। আমি মানে বাবাকে বলছি কেন লাগাচ্ছ আমার কানে, আমার ভালো লাগছে না, আমি পারছি না, মানে ওটা নিতে পারছি না আমি। মানে ওই যে মন্ত্রটা জব হচ্ছে, আমি নিতে পারছি না। ঠিক আছে, তো ওটা তো আমি অন্য একটা ইয়েতে চলে আসলাম। তো আমি ওটা সেম কন্টিনিউ করছি। তারপর তো দাদা আসলো। দাদা আসার পরে যখন আমাকে দেখছে, ও পুরো শকড, পুরো শকড। মানে ও বলছে এটা কি করেছো ওকে, কি করা হয়েছে। তখন দাদা আমার সামনে বসেছে। আর ওই যে হয় না, যখন তুমি তোমার এক্সারসাইজ মানে যখন পজেসড হয়, তাকে ছাড়ানোর সময় একটা কি বলবো, এক্সোরসিজম এক্সপ্রেশন, হ্যাঁ এক্সপ্রেশন হয় না একটা, হ্যাঁ, যে তুমি হাসছো বা তুমি একটা একটা হালকা হাসি দিচ্ছ, যেটাতে তুমি ভাবছো আরে কিছু করতে পারবি না, তুই আয়, তোর ক্ষমতা নেই কিছু করে। ওই যে একটা এক্সপ্রেশন আমি আমার দাদাকে দিচ্ছি। ঠিক আছে, লিটারালি মন থেকে তাকিয়েছি, তাকিয়ে আমি জাস্ট ওই এক্সপ্রেশনটা দিচ্ছি। আর দাদা, এটা আমার শোনা কথা, বিকজ আমি ওই মুহূর্তে নিজের মধ্যে নেই, আমার মা বাবার থেকে শোনা কথা। আমি লিটারালি আমার দাদার দিকে তাকিয়ে হাসছি। আর দাদা আমার থেকে অনেক বড়, আমি তাকে অনেক মানে অনেকটাই বড়। ঠিক আছে, আমি তাকে মানে যথেষ্ট রেসপেক্ট করি। আর ওই জিনিসটা করার সাহস আমার নেই ওর সাথে। ঠিক আছে? তো এবার আমি ঠিক ওরকম একটা এক্সপ্রেশন তোকে হাসছি। দাদা আমাকে সামনে বসানো করিয়েছে। ঠিক আছে, আমার বাবা আমাকে চেপে ধরিয়ে দাদার সামনে বসে আছে। আর দাদা যতবার আমার মাথায় হাত দিচ্ছে, আমি হাত সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, বারবার ও হাত দিচ্ছে, আমি সরিয়ে দিচ্ছি, হাত দিচ্ছে সরিয়ে দিচ্ছি। বলছে তুই কি পাগল হয়ে গেছিস, তোর কি প্রবলেম। আমি বলছি তুই কিছু করতে পারবি না। আমি দাদাকে তুই করে করছি, তুই কিছু করতে পারবি না। হ্যাঁ, মানে যেটা আমি শুনছি সেটাই মুখে বলছি, তুই কিছু করতে পারবি না।
বলছে তুই দেখবি আমি কি করতে পারি কি পারি না। আমি যদি করতে পারবি না। আর বাবা আমাকে চেপে ধরলো, একদিকে বাবা ধরলো একদিকে মা ধরলো, দুজন আমাকে ধরে বসালো। বসানোর পরে দাদা মাথায় হাত রাখলো, আর আমি একদম দাঁত খুঁজছে না, মানে একদম দাঁত ফাঁত খিচে, মানে আমি জাস্ট ঝাটকা দিচ্ছি যে আমি নেবো না, আমি করবো না, মানে যেটা তুমি করছো, যে মঞ্চটা করছো সেটা আমি নিতে পারছি না। ঠিক আছে, এবার দাদা মাথায় হাত রেখে ও জব শুরু করলো। কিছু না হোক 3-3.5 ঘন্টা শুধু জব করেছে মাথায় হাত রেখে আমার। ও জব করছে, একটা করে মন্ত্র শেষ হচ্ছে, আর আমাকে না বারবার বলছে তুই আয়নার দিকে থাক, বিকজ আমি প্রথম দিকে ওটাই বলছিলাম যে আমি যখন এই আয়নার দিকে তাকাচ্ছি আমাকে আমার অন্যরকম জিনিস দেখতে পাচ্ছি, নিজেকে দেখতে পাচ্ছিলাম না। যথারীতি ওরকম করে 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 জব করে 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 আমি যখন নিজেকে, তুমি বিশ্বাস করবে না কোথাও, ওই যে একটা কালো ছায়া, মনে হচ্ছে ওই ছায়াটা যেটা আমি বাইরে দেখতে পাচ্ছিলাম সেই ছায়াটা আমার মধ্যে যেন রয়েছে। আমি আচ্ছা। তাকে ফিল করছি আমার মধ্যে, সেই মানে মানে হয় না আমি মুখোশ পরি, মনে হচ্ছে আমি ওই ছায়াটার মুখোশ পরে আছি নিজের মধ্যে। ঠিক আছে, যখন ও জব করতে 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 যখন আমি ক্লিন হলাম, পুরো সাদা মানে পরিষ্কার হলাম, সেটাও আমি দেখতে পেলাম। তখন আমি দেখতে পাচ্ছি নিজেকে পরিষ্কার ভাবে। তখন আমি দাদাকে বললাম যে না, আমাকে না একটু হালকা ফিল হচ্ছে, মানে অসম্ভব বডিটা ভারী হয়ে গেছিল। ঠিক আছে, মানে বডিটাকে আমার অসম্ভব ভারী ফিল হচ্ছিল। ঠিক আছে, তখন আমার মনে হয় একটু হালকা ফিল হচ্ছে, আমি একটুখানি নর্মাল ফিল করছি, আমার পালস হাই হয়ে গেছিল, আমার 100-র উপরে পালস চলছিল। ঠিক আছে, আমার পালস যেন আস্তে আস্তে নর্মাল হলো। তো দাদা বললো যে আমাদের যদি কারো কেউ থাকে ইমিডিয়েট তাকে দেখাও, আর বেশি দিন রেখো না, ছেড়ে মানে ফেলে রেখো না ওইভাবে। তো সেদিনটা সারা রাত আমি তো ঘুমাতে পারিনি, যেন আমাকে বারবার মনে হচ্ছিল না, মানে যেন যে আওয়াজ আসছিল আমার কানে। ঠিক আছে, কিন্তু আওয়াজটা খুব বিয়ার্ড, হ্যাঁ, ধুক থাক, যেটা সম্ভবই নয়, ওরকম একটা আওয়াজ আসতে চাইছিল। আর আমি বিভৎস ভয় পাচ্ছিলাম, সারা রাত আমি ঘুমাতে পারি, আমি এতটা ভয় পেয়েছি। তারপরের দিন সকালবেলা আমার মামা আমাকে ফোন করে, মানে আমাকে না, আমার মাকে ফোন করেছে, মামা মাকে ফোন করে বলছে যে আগে তখন বলেছিল যে তুই একবার দেখ যে এরকম এরকম হয়েছে। তখন মামা মাকে ফোন করে বলছে যে তোদের ওই বারান্দাতে, যে ছোট বারান্দা যেখান থেকে আমাকে ঝাঁপ মারতে বলছিল, সেই বারান্দাতে কোনো ফুল গাছ আছে? বলছে হ্যাঁ ফুল গাছ আছে। কি ফুল আছে? বলছে জুঁই আছে, বেল আছে, কলকে ফুল আছে। বলছে সব কটা টব নিয়ে সব বাইরে ফেলে দিয়ে, বলছে ওই টবেতে না জিন চালান করা হয়েছিল। জিন চালান করেছে ফুলের টবের মধ্যে? হ্যাঁ, চালান করা হয়েছিল, জিন চালান করেছিল ওই টবেতে, ফুল গাছের গন্ধ, মানে আমি জানি না, বাট ওই গন্ধতে নাকি ওরা খুব অ্যাট্রাক্ট হয়। তো ওরা নাকি ফুল গাছেতে জিন চালান করেছে বলে ইমিডিয়েট সব কটা ফুল গাছ ছেড়ে দিয়ে আসার জন্য। আর আমি বারবার করে ওটাই বলছি যে আমাকে ওই বারান্দা থেকেই ঝাঁপ মারতে বলছে। আমার কিন্তু পাশের একটা বারান্দা আছে, সেটাও ওপেন, ওটা ফুললি ওপেন, ওখানে আমি কিছু হচ্ছে না, বাট ওই বারান্দা থেকে আমাকে বারবার মনে হচ্ছিল যে ফোর্স করছিল ওখান থেকেই ঝাঁপতে। তারপরে সব পুরো ফুল গাছ ছেড়ে মানে ফেলে দেওয়া আসা হলো। ফেলে দেওয়া আসার পরে বললো ওকে ইমিডিয়েট নিয়ে আসতে, মানে আমার মামা বাড়িতে ইমিডিয়েট নিয়ে আসতে। যে জিনিসটা আছে সেটা নাকি অলমোস্ট আমার ব্লাডের সাথে মিশে যাওয়ার মতন। বলছে একে আর 2-3 দিন ফেলে রাখলে একে মেরে ফেলবে, আর যদি আর 2-3 দিন এরকম থাকে, বিকজ সকালটা ঠিক থাকতাম কিন্তু বিকেল হতে হতে আমার পুরো মানে সব চেঞ্জ হয়ে যেত, আমি নিজেকে অন্যরকম ভাবে দেখতাম। তারপরে ওই মামার কথা রাখার পরে আমার পিসি ফোন করেছে। পিসি ফোন করে বলছে মানে আমার বাবাকে বলছে যে আমার সর্বনাশ হয়ে গেছে। বলছে কি হয়েছে? বলছে যেই হাতটা আমার মাথাতে রেখে দাদা জব করেছিল, সেই হাত নাকি কালো ফুলে একদম মানে কালো হয়ে গেছে, পুরো ফুলে গেছে। বুঝতে পারছো, মানে যেই বিষটা আমার মধ্যে ছিল, ওই যেহেতু জব করে করে সেই জিনিসগুলোকে ও নিজেতে মানে যেহেতু আমার থেকে তো ও রক্ষা করেছে আমাকে, তো ওর পুরো হাত কালো হয়ে ফুলে গেছে। বলছে
বলছে ও হাত নাড়াতেই পারছে না, এত বাজে অবস্থা হয়ে গেছে ওর হাতে। তো তারপরে আমাকে তো মামার বাড়িতে নিয়ে যাওয়া হলো। মামার বাড়িতে নিয়ে মানে 3 দিন একদম ভোর সকালবেলায় যে জল হয়, সেই জল নিয়ে আমাকে স্নান টান করানো হলো, এরকম 3 দিন করে করানো হলো। দিয়ে ওরা একটা কিছু দিয়েছিল আমাকে, তো বললো যে এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো কথা। তো ওই ওই পুরো জিনিসটা ওখানে এন্ড হলো। তো সবাই ভাবলো যে ঠিক আছে, আমি ঠিক হয়ে গেলাম। তারপরে আবার 2015-এ সেম, আবার সেই মৌল, আবার প্রতিবার তো সম্ভব নয় যে যেখানে আমি 2013 সালে গেছিলাম তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি, আমার তাদের সাথে কোনো কানেক্ট করতে পারিনি। 2015-এ সেই যে মৌলবী আছে তার কাছে নিয়ে যাওয়া হয়। আমাকে আর মানে মসজিদের মধ্যে কেউ ঢোকাতে পারছে না। তো 2-3 জনের ঠেলা মেরে যে আমাকে ঢোকাবে না, আমি আমি আর ঢুকবো না ভেতরে। ঠিক আছে, সেই সেম কালো রঙের গিয়ে মানে পুরো কালো একটা, আর পুরো ঢোকাতে পারছে না। তারপর তো মানে মৌলবী ওরা 2-3 জন মিলে আমাকে টেনে ঢোকায়, ঢুকিয়ে বসায়, বসে মন্ত্র ফন্ত্র দিয়ে মাদুরি পাতুরি দিয়ে ওটা আমি আবার ঠিক হলাম। আর একটা জিনিস যেটা আমার সাথে হয় সেটা হলো আহ 2-3 বছর আগে, আমি জানি না whether I was possessed or I was depressed, কিন্তু তোমার পডকাস্ট শুনি আমি, যেটা আমি শুনেছিলাম যেটা মানে ডিপ্রেশন ইজ এ কাইন্ড অফ পজেশন, মেবি আই ওয়াজ পজেসড। সেটা আমি হয়তো আমি নিজে নিজে রিকভারি করতে পেরেছিলাম। প্রশ্ন, একটা সুস্থ মানুষ কখনো প্লেটে পোকা হাঁটছে সেটা সেই সেই প্লেটে খেতে পারবে? একদমই না। আমি ওই পোকাওয়ালা প্লেটে খাবার খেতাম। পোকা লিটারালি একটা সাদা সাদা পোকা, মানে অনেক দিন, মানে খাবার তুমি যদি বাসন বাসন না মাজছো তারপরে তো প্লেটে পোকা হয়ে যায়। ঠিক আছে, তো আমি মোটামুটি এই বেশ জল হাত দিয়ে ধুয়ে যেটা আমি খাচ্ছি। আর আমার সেদিনকে আমার বাড়িতে আমার 2 ভাই এসেছিল, ওরা আমাকে না ওরকম ভাবে দেখে না শক, বলছে তোর কি অবস্থা করেছিস নিজে। মানে আমি নিজে জানি না আমি আমার কি হয়ে গেছিল। ঠিক আছে, মানে আমার ঘরে মানে অ্যাকর্ডিং তোমার যে পডকাস্ট গুলো আমি শুনেছি, যে ঘরে আগুন জ্বালানো, মানে রান্না যেটা হয় বা পুজো করা, আমি এগুলো সব বন্ধ হয়ে গেছে আমার বাড়িতে ফর অ্যারাউন্ড 2 to 3 মান্থ। এটা কোন মানে সালের কথা বলছো? এটা আমি বলছি তোমার 2022। আচ্ছা। 2022, ঠিক আছে। যে আমার মানে আমি তখন সল্টলেকে একটা সেক্টরে কাজ করতাম, তো ওখানে থাকাকালীন আমার এই জিনিসগুলো বিল্ড হয়। আমি জানি না এটা কি হয়েছিল বা কেউ আমার উপরে করেছিল, বাট হোয়াট এক্স্যাক্টলি, মেবি হয়তো অতটা বাকি যেভাবে আমি মানে 2013-এ যেরকম হয়ে গেছিলাম, হয়তো এইটাতে অতটা বেশি কিছু হয়েছিল না, বাট তাও ওটা আমাকে অ্যাফেক্ট করেছিল। ঠিক আছে, আমার ওয়েট, আমি একটা 60 কেজি ওজনের মেয়ে, আমার ওয়েট 53 হয়ে গেছিল, আমি একদম শুকিয়ে গেছিলাম। ঠিক আছে, আমার ঘরে আমি পুজো আচ্ছা বন্ধ করে দিয়েছিলাম, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, পোকা আলাদ প্লেটে আমি খাবার খেতাম। ঠিক আছে, ঘর কিছু পরিষ্কার করতাম না, মানে হয় না যে যত নোংরা তত শয়তানের বাস। আমার বাড়িতে পুরো লিটারালি পায়রার বাস হয়ে গেছিল, মানে পায়রারা বাচ্চা পারতো, মানে ওই যে আবারও সেম ওই ছোট বারান্দাটা, পুরো ছোট বারান্দাটা না একদম মোটা হয়ে পুরো পায়রাদের যে নোংরা সেটা পুরো একদম হয়ে গেছিল। ওখানে পায়রা বাচ্চা পাচ্ছে, ওখানেই মরে যাচ্ছে, মানে মানে এই মানে আমার আমার দুটো ঘরে কেউ ঢুকতে পারতো না, এত গন্ধ। আমি সেই ঘরে থাকতাম, কি করে থাকতাম আমি জানি না। আগে আমার মা এসে আমাকে দেখে না পুরো অবাক হয়ে যায়, যে তুই নিজেকে কেমন করেছিস। আর আর আমি যেখানে কাজ করতাম সেখানে যখন আমার ওয়েট আমি মাপাই, আমাকে যখন বলে তোমার ওয়েট 53 হয়ে গেছে, আমার যেন না একটা হুশ, লোকের বলো না যে তুমি একটা কোনো ঘুরেছিলে, তোমার হুশ ফিরলো। আর মানে আরেকটা জিনিস কি, আমি প্রচন্ড রকম ভাবে মানে কি বলবো, সিগারেট, তারপরে হার্ড ড্রিঙ্কস, এইগুলো অ্যাডিক্টেড হয়ে গেছিলাম প্রচন্ড রকম ভাবে। আমি কিন্তু অ্যাডিক্টেড নই,
আমি একজন সুইমার ছিলাম, একদম। স্পোর্টসম্যান। আমার এগুলো করাটাই একদম বাইরে, আমি এইসব করে বেড়াতাম। তারপরে আমার মা বাবা এই বাড়িতে আসলো। মা বাবা আসার পরে ওরা আমাকে ওইভাবে দেখে না একটু শখ, দিয়ে আমার মা বাবা পুরো ঘর বাড়ি সব পরিষ্কার পরিষ্কার করলো, পুজো করানো স্টার্ট করালো আমাকে বসে। ওইখান থেকে আস্তে 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 আমি আবার রিকভারি করলাম। দেন আমি আপাতত সুস্থ হলাম। আবার রিসেন্টলি হুম। 6 months ব্যাক আমি আবার পজেসড হই। আবার পজেসড হওয়াতে কিরকম হয়, এই যে আমি তোমাকে বললাম না যে তোমার পডকাস্ট শুনে আমি আমার অনেক জিনিস যেগুলোর আনসার ছিল না, আমার কাছে আনসার এসছে। এই যে কেউ পজেসড হওয়ার আগে যে একটা ডিপ্রেশন কেন ফিল করে, বা ডিপ্রেশন যে ফিলিংটা হয়, সেটা আমি তোমার পডকাস্ট থেকে জানতে পারি। আর সেম আমার সাথে সেম জিনিসই হয়। আমি না প্রচন্ড রকম ভাবে আমার মনে হচ্ছিল আমার কেন এরকম হচ্ছে, মানে ভাই আই এম ফিলিং সো লো। মানে সকালবেলা ও লোকে উঠে উঠে একটু ফোন টোন ঘাটে, আর ফোন ঘাটতে ইচ্ছে করছে না, আমার খেতে ইচ্ছে করছে না। তখন আমার ফিয়ান্সেকে ফোন করি, আর ফোন করে বলছি আমার না কিছু ভালো লাগছে না, তুই এক্ষুনি আমার বাবাকে ফোন কর, তুই আমার বাবাকে ফোন করে বল এক্ষুনি এই বাড়িতে আসতে। ও তো একটু শকড, যে কেন কি হয়েছে, আমার কিছু জানতে পারছি, এক্ষুনি বাবাকে ফোন কর। আর বাবা আমাকে ফোন করে বললো তুমি তোমার কাকার ঘরে গিয়ে বসো, আমি আসছি। আমি তো কাকার ঘরে গিয়ে হাউ হাউ করে কেঁদেই যাচ্ছি কাঁদতে কাঁদতে। তখন আমার বাবা আসে, আর বাবা আসে তো আমি বাবাকে জড়িয়ে ধরে কাঁদছি, আর আমি বলছি তুমি আমাকে বাঁচাও। সেম জিনিস, মানে আমি আমি যখনই পজেস হই আমাকে শুধু একটাই জিনিস ফিল করি, আমাকে কেউ মেরে ফেলতেছে, আর কিছুই না। আমি যদি মরে যাই তাহলে সবার আশা পূর্ণ হয়ে যাবে, কিন্তু আমার কাছে কোনো ওয়ে নেই আমি কেন মরবো তখন। তো এবং সেম জিনিস আমি ভেতর থেকে আমার আমার সামনে হনুমান চালিসা চালিয়েছি, আমার সামনে আরো অনেক ভগবানের, আমি কোনো কিছু নিতেই পারছি না। ঠিক আছে, আর সেম ভেতর থেকে সেম কথা, তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার বাবা আমাকে সেম ওখানে নিয়ে গেল। তারপরে আমার ফিয়ান্সের একজন জানা পরিচিত একটা জায়গা আছে, সেই মায়ের কাছে নিয়ে গেল। ওখানে নিয়ে গিয়ে সেটা অনেক কিছু আমাকে দিল। দেওয়ার পরে আপাতত ফর দ্য টাইম বিং আমি একটু সুস্থ হয়েছি, এখন আমি একটু সুস্থ রয়েছি। মানে তুমি অনেক, মানে কি বলবো, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছো অঙ্কিতা। হ্যাঁ, ইভেন অঙ্কিতা নামটা নিয়ে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে, তোমার আসল নাম তো ডিসক্লোজ করাটা যাবে না, ঠিক আছে, হুম, বাট তুমি যে জিনিসগুলোর মধ্যে দিয়ে গেছো, ঠিক আছে, হুম, এই জিনিসটা তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা কিছু চালান করা হয়েছিল, রাইট? হ্যাঁ, যেটা আমি বুঝতে একদম, পেরেছি। হ্যাঁ। তো এটা কেন হয়েছে বা কে করেছে তোমার কি মনে হয়? কেন করেছে এটা আমি বলতে পারি, কে করেছে সেটাও আমি জানি। কেন করেছে বিকজ আমার, যেহেতু আমি বললাম, আমি ওই জন্য মেনশন করেছিলাম প্রথমে যে আমি একজন প্রফেশনাল সুইমার ছিলাম। আমার পেপারে অব্দি নাম এসছে, আমাকে লোকে ইন্টারভিউ নিয়েছে, আমার টিভিতে ইন্টারভিউ হয়েছে। সেই জিনিসগুলো নিতে পারতো না কেউ, যে আমাকে লোকজন এত বাহবা দিচ্ছে। আমি তো নিজে খেটে সেই জায়গাটাকে আর্ন করছি, এমন তো না যে আমিও কিছু করে সেই জায়গাটা পেয়ে যাচ্ছি। আমি খেটে সেই জায়গাটাকে আর্ন করেছি, ঠিক আছে। তো সেটা লোকের, মানে বাইরের লোক তো না, আমার নিজেরই বাড়ির লোক, সেগুলো নিতে পারতো না, সহ্য করতে পারতো না। তোমাদের নিজের বাড়ির লোক ওর করেছে এটা? হ্যাঁ, নিজের বাড়ির লোক করেছে, এবং সেটা সহ্য করতে পারতো না যে লোকজন এত তার বাহবা দিচ্ছে। পাড়াতে কোনো রকম অনুষ্ঠান হলে আমাকে সংবর্ধনা দেওয়া হয়। আমি তোমাকে আমার ফটো পাঠাবো, আমার মেডেলস, আমার কাছে কত মেডেলস, আমি তোমাকে পাঠাবো ফটো, ঠিক আছে। আম, লোকে বাহবা দিচ্ছে আমাকে, সেগুলো সে নিতে পারতো না, সহ্য করতে পারতো না। আর সহ্য করতে পারতো না বলেই, মানে সেটা, এইটা যে এখন থেকে করছি এটা নয়, করতাম ফ্রম দ্য ডে ওয়ান। আমি যবে থেকে জন্মেছি তবে থেকে আমার সাথে হচ্ছে। আমার মা আমাকে বলতো ছোটবেলায় আমি নাকি কাঁদতে কাঁদতে এরকম ধনুকের মতন হয়ে যেতাম, পুরো নীল হয়ে যেতাম, এবং আমাকে 1000 দিন নাকি, মানে রোজই আমাকে হসপিটাল নিয়ে যেতে হতো। আমি কেন কাঁদছি, কোনো কারো, মানে ডাক্তারের কাছে কোনো ক্লু নেই আমি কেন কাঁদছি, কিসের জন্য কাঁদছি।
কিন্তু আমি কাঁদতাম, সারাদিন ধরে কাঁদতাম। মানে জন্মানোর থেকে আমার সাথে ইনসিডেন্ট গুলো হয়ে আসছে। মানে লোকে বলে না যে হয়তো আমি বেঁচে আছি, কিন্তু বিশ্বাস করো কিছু কিছু জায়গায় আমার এমন এমন জিনিস আমার থেকে চলে গেছে, যে কারণে আমার মনে হয় মানে বেঁচে থাকা না থাকা মানে একটু সমান হয়ে যাবে। মানে আমি মানে আজকে যে একটা কেউ পড়াশোনা করছে ভালো করে, সে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়। একটা স্পোর্টসম্যান যখন সে ভালো করছে, সে ইন্টারন্যাশনাল করতে চায়। আমার কাছে তো কোনো প্রুফ নেই, সেই জন্য আমি মানে এটা দেখাতে পারবো না, বিকজ আমার কমনওয়েলথ থেকেও ট্রায়ালের জন্য এসেছিল 2010-এ। 2010-এ আমার কমনওয়েলথ থেকে ট্রায়ালের জন্য আমার মানে নাম নমিনেট করা হয়েছিল, আর সেই বছরই আমার লিগামেন্ট ছিঁড়ে যায়। ওইটা আমার জীবনের সব থেকে আফসোস, যে আমি একটা ইন্টারন্যাশনাল খেলতে পারলাম। মানে আমি বুঝতে পারছি, মানে ঈর্ষার কারণে নিজের লোকজনই এরকম করছে। তুমি আমাকে একটা জিনিস বলেছিলে যে তুমি আমাকে যখন যোগাযোগ করেছিলে, লাইক ফেব্রুয়ারি মাসে যোগাযোগ করেছিলে, হুম, যোগাযোগ করার আগেও তুমি বারংবার ভেবেছো যে যোগাযোগ করবে কিনা, সেটা হ্যাঁ, কেন? মানে লাইক ওয়াই? যোগাযোগ করার কারণটা হলো যে আমি তো অনেক তোমার পডকাস্ট লাস্ট 1 বছর ধরে শুনছি। হুম হুম আজকে শুনে শুনে আমি আমার লাইফে এতগুলো জিনিস চেঞ্জ করতে পেরেছি, হুম নিজের লাইফটাকে একটু ইমপ্রুভ করতে পেরেছি আগের হুম হুম থেকে। হুম ঠিক আছে, এই ঘরেতে তুলসী গাছ রাখা, ভগবানের সামনে ভগবানকে শুধু হুম হাত জোড়ে প্রার্থনা করলেই হয় না, তাকে মানে নিয়ম মতো তাকে জাগ্রত রাখা, তার জন্য ধূপ দেওয়া, ধুনো দেওয়া, এইভাবে করে করে হয়তো আমার বাড়ির অরাটাকে আমি একটু ঠিক করতে পেরেছি, তোমাদের সবার কথা শুনে। ঠিক আছে, আমারও মনে হলো যে আজ যদি আমি এটা শেয়ার করি, যে তুমি লাইফে যাই অ্যাচিভ করো না কেন, আজকাল সোশ্যাল মিডিয়াতে এমন হয়ে গেছে লোকে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো অবধি সবকিছু শেয়ার করে। বাট আমার মনে হয় যে নিজের কিছু একটা প্রিভেসি রাখাটা খুব দরকার। আজকে আহ তুমি যাই আর্ন করছো না কেন, ঠিক আছে, তুমি যেই লেভেলে সাঁতার কাটো না কেন বা স্পোর্টস করো না কেন, পড়াশোনা করো, নিজেকে জিনিসটাকে খুব প্রাইভেট রাখাটাই বেটার। কারণ যত তুমি প্রাইভেট রাখবে, লোকে তোমাকে কম নজর দেবে, তোমার উপরে কম এইসব করা হবে। আজ তো আমাদের কাছে অত বুদ্ধি ছিল না যে আহ মানে লোকে হয়তো ভালোভাবে নেবে এটাই ভাবতাম, কিন্তু ভেতরে ভেতরে লোক যে এতটা হিংসে করতো সেটা তো পরে বুঝতে পেরেছি। আমার মনে হয় যে তুমি লাইফে যাই অ্যাচিভ করো, নিজের যারা তোমার ভালো চায় তাদের সাথে শেয়ার করাটা খুব দরকার, নাকি লোকজনকে দেখানো। আই ডোন্ট থিঙ্ক এটা খুব ইম্পর্টেন্ট। কারণ একটা টাইমের পরে আজ হচ্ছে না কাল হচ্ছে না, লোক এমন তোমার প্রতি জেলেসি ফিল করলো যে তোমাকে শেষই করে দিল, তোমাকে জীবনটাই তোমার জীবনটাকে পুরো একদম ইউ আর ডেড এরকম একটা করে দিল। তো আমি শুধু একটাই মেসেজ দিতে চাই যে লাইফে যাই অ্যাচিভ করো নিজের মধ্যেই রাখো, দেখিও না, যত উঠতে পারো ওঠো, ভালোভাবে ভালোভাবে থাকাটা বেশি ইম্পর্টেন্ট নিজের মানে তোমার পরিবারের সাথে। কথা শুনে একটা জিনিসই মনে হচ্ছে, নাজার ইজ রিয়েল। ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা, এই জিনিসটা আমি বুঝতে পেরেছি কথা বলে, অফ দ্য রেকর্ডস নিজের লোকজনই করেছে। আর হ্যাঁ, সত্যি কথা বলছি, অনেক কেস আসে তো আমার কাছে স্পিরিচুয়াল হেল্পের জন্য। আমি অনেক হুম, কেস হ্যান্ডেল করি এখন যেগুলো শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের, দের ইজ নাথিং প্যারানর্মাল। মানে মানুষ মানুষের নিজের ক্ষতি করছে, হ্যাঁ, নিজের লোকজনের ক্ষতি করছে। মানে কারোর উন্নতি এখন কেউ মানে দেখতে পারে না। আর তোমার আর উপরে তো এরকম একটা মারাত্মক জিনিস চালান করেছে। হ্যাঁ মানে এটা শুধু আমি আমার কথা বললাম প্রস্তাব, আমার ভাই, আমার হুম, মা হুম, কাউকে ছাড়েনি, তাদের তাদের করে সবার উপরে, তাদের উপরে সবার উপরে হয়েছে। আমার ভাইয়ের হুম, 2.5 বছর বয়স, তার হেমোগ্লোবিন 4, তুমি ভাবতে পারছো? হুম, মানে আমার ভাই একমাত্র ছেলে বাড়ির, সবার মেয়ে, আমার ভাই একমাত্র ছেলে, তার উপরে এমন কিছু করা হয়েছে যে হুম, ডাক্তার মাথায় হাত দিয়ে বসে আছে যে বাচ্চাটাকে কেমন করে বাঁচাবো। তার 2.5 বছর বয়স, হেমোগ্লোবিন 4। এখান থেকেও আমরা সবাই মানে, আর আরেকটা জিনিস হলো যে মানে উই আর ভেরি থ্যাঙ্কফুল কৌস্তব যে তুমি
এটা তোমার প্রত্যেকটা পডকাস্টেই শুনেছি, কারো যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে। আমার বাবাও অনেক রকম ভাবে মানে তান্ত্রিক বলো, মৌলবী বলো, এদেরকে মানে হয় না লোকের পিঠ থেকে গেলে বাঁচানোর জন্য, তখন মানে যে আছে সেই ভালো, তাদের বাড়িতে নিয়ে এসছে। এবং মানে যদি 10 জনকে নিয়ে এসছে, হয়তো 10 জনের মধ্যে হয়তো একজন ভালো হয়েছে, বাকি 9 জন ফ্রড। তারা আমার সাথে অনেক বাজে নোংরা কাজ করেছে। আমি এখানে এগুলো বললাম না, বাট আমার সাথে অনেক বাজে নোংরা কাজ করেছে। এবং আমি আবারও বলছি, তোমার পডকাস্ট শুনে শুনে এই জিনিসগুলো জানতে পেরেছি আমি, যে মানে একজনকে নিয়েছিল, সে কামাখ্যার থেকে ছিল, এবং কামাখ্যাতে কি হয়, কেমন করে হয়, এবং যখন সেই জিনিসটা আমার সাথে হয়েছিল, আমি এখন তোমার পডকাস্ট গুলো শুনে শুনে রিলেট করতে পারি যে অ্যাকচুয়ালি আমার সাথে কি হয়েছিল এবং ওই জিনিসটা আমার সাথে কেন হয়েছিল। নোংরামো করে গেছে আমাদের সাথে, কিন্তু আমাদের কিছু করার ক্ষমতা ছিল না, এমনটাই পিঠ থেকে আছে দেয়ালে, যাই যাই অবস্থা। এরকম সময় মানুষ খুব ভালনারেবল থাকে, তখন তাদেরকে ম্যানিপুলেট করা খুব ইজি হয়। তো সেই ক্ষেত্রে এরকম টাইপের যারা লোক রয়েছে, যাদের কাছে বাঁচতে গেছো, তারা এই জিনিসটা সুযোগ নেয়। কারণ কে অরিজিনাল কে অরিজিনাল নয় সেটা তুমি নিজেও জানো না, বা কেউই জানাটা ওরকম ভাবে পসিবল না। না মানে পোস্টটা পরের দিকে এরকমও হয়েছে যে যার কাছে আমরা স্পিরিচুয়াল হেল্প নিয়েছি, ওরা আমাকেই ফায়ার ব্যাক করেছে। বুঝতে পারছি। পয়সার জন্য পয়সার জন্য এতটাই নেমে যায়। আজ যারা আমাকে হেল্প করেছে তারাই আমাকে ফায়ার ব্যাক করেছে, জাস্ট বিকজ অফ মানি। একটা মিনিমাম ইনকামে মানুষ কত দিতে পারে? আমার যেটুকুনি এফোর্ট আমি ততটাই করতে পারবো। এই তুমি বন্ধ করে দিলে অমনি তোমার উপরে ফায়ার ব্যাক করা শুরু হয়ে গেল। ফায়ার ব্যাক মানে কি? মানে বাজে ভাবে ফায়ার ব্যাক করা। ঠিক আছে অঙ্কিতা, তুমি ঘটনাটা শেয়ার করলে, ঠিক আছে। অনেক মানুষ অনেক কিছু মানে কি বলবো রিলেট করতে পারবে, এবং অনেক মানুষ এটার মাধ্যমে সতর্ক হতে পারবে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মানে এটা একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, তো আমি খুব রিলেট করতে পারছিলাম তোমার সাথে। থ্যাংকস অঙ্কিতা শেয়ার করার জন্য, ঠিক আছে। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আপনাদের নিজস্ব ঘটনাও যদি জানাতে চান এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিং এর মাধ্যমে, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করুন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ইনস্টাগ্রামে। প্রত্যেকটা আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। ইভেন আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেই ক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। কিউরিও ফাইট প্রেজেন্টস ঘোস্টলি কল রেকর্ডিং, a horror audio documentary by Kaustav Kumar। এবার ভয় পাবে